নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল অল ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্সে। তো বন্ধুরা, রোজকার মতো কিন্তু আমি আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আজকের এই প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কে ভারতের জাতীয় পতাকা ডিজাইন তৈরি করেছিলেন? তো বন্ধুরা, এর উত্তর কিন্তু হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। হ্যাঁ বন্ধুরা, পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের জাতীয় পতাকার নকশাকার ছিলেন। তিনি কিন্তু এখন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপট্টনমের নিকটে জন্মগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে 1947 সালে স্বাধীনতা অর্জনের আগে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের পতাকা ব্যবহার করেছিলেন, কিন্তু তার যে নকশাকার তিনি কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া সেই প্রথম নকশা তৈরি করেছিলেন 1 এপ্রিল 1921 সালে, যখন কিন্তু মহাত্মা গান্ধী বিজয়ওয়াড়া শহরে গেছিলেন। তারপর কিন্তু সেই পতাকার রং তিনি লাল এবং সবুজ রেখেছিলেন, কিন্তু গান্ধীর পরামর্শে কিন্তু সেই পতাকাটিকে আরও ভালো করে সংশোধন করে আনুষ্ঠানিকভাবে 1921 সাল থেকে ভেঙ্কাইয়ার পতাকা কিন্তু সমস্ত কংগ্রেস সভায় আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছে। এবং 22 জুলাই 1947 তারিখে গণপরিষদের একটি সভায় আজকের যে বর্তমান পতাকাটি আছে সেরকম আকৃতি কিন্তু আমাদের ভারতীয় পতাকা পেয়েছিল। চলুন বন্ধুরা, পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। তো পরের কোশ্চেনটি হচ্ছে ভারতীয় টাকার প্রতীক কে নির্মাণ করেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে উদয় কুমার ধর্মালিঙ্গম। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশ স্বাধীন হওয়ার পরে 6.5 দশক পেরিয়ে গেলেও কিন্তু ভারতীয় মুদ্রার পরিচায়ক হিসেবে একমাত্র RS কথাটি ছিল। 2010 সালে এই ক্ষেত্রে এলো বহু কাঙ্ক্ষিত পরিবর্তন। দেবনাগরী হরফের আর এবং ইংরেজির আর হরফের যুগলবন্দিতে ভারতীয় মুদ্রার নয়া চিহ্ন কিন্তু রূপী তৈরি করেন গ্রাফিক ডিজাইনার ধর্মালিঙ্গম উদয় কুমার। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নতুন মুদ্রা চিহ্ন তৈরির এক প্রতিযোগিতায় প্রথম 5 জনের মধ্যে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তার ডিজাইনটি অনুমোদন করে ভারত সরকার এবং সেটি এখন আন্তর্জাতিক মহলেও কিন্তু স্বীকৃতি পেয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা তার পরের কোশ্চেনটি দেখে নিই। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়ে থাকে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত একজন মহান যোদ্ধা এবং একজন দক্ষ প্রশাসক কিন্তু নেপোলিয়ন ছিলেন। তিনি ভারতে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইতিহাসবিদ A.V. স্মিথ কিন্তু তাকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছিলেন, কারণ তিনি একজন মহান ব্যক্তি এবং মহান একজন যোদ্ধা ছিলেন, যিনি কিন্তু ভারতের বিশিষ্ট রাজ্য শাসকদের পরাস্ত করেছিলেন। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি আবার দেখে নিই। ফ্রন্টিয়ার গান্ধী হিসেবে কে পরিচিত? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে আব্দুল গফর খান। হ্যাঁ বন্ধুরা, তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি কিন্তু তিনি প্রচার করেছিলেন এবং তিনি কিন্তু মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। তো সেই কারণে কিন্তু তাকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিলেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যে আমরা যদি একটা কোশ্চেন ভালো করে পড়ি, সেই প্রশ্ন ও উত্তরের মধ্যেই কিন্তু আরও অনেকগুলি কোশ্চেন এবং অ্যান্সার লুকিয়ে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্ব সহকারে আপনারা পড়বেন এবং দেখবেন। আর বন্ধুরা, আমার এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট PDF ডাউনলোড করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবে। আপনারা কিন্তু সেখানে ক্লিক করে ডাইরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এবং ডাইরেক্ট PDF ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা আবার আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, এশিয়া মহাদেশের প্রথম নোবেল প্রাইজ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী। মানে তাকে নিয়ে আর নতুনভাবে বলার কিছু দরকার পড়ে না। তো তাকে কিন্তু বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি অভিধায় কিন্তু ভূষিত করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। চক্ষুদানের পর কোন চোখের অংশটি ব্যবহৃত হয়? হ্যাঁ বন্ধুরা, চক্ষুদানের পর আমরা যে অংশটি চোখের ব্যবহার করি সেটা কিন্তু কর্নিয়া। কর্নিয়া হলো চোখের সামনের পরিষ্কার বাইরের স্তর। কর্নিয়া আপনার চোখকে আলো ফোকাস করতে সাহায্য করে, যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পান। বন্ধুরা, ছবিটি ভালো করে দেখুন, আমি কিন্তু কর্নিয়াকে এই ছবির মাধ্যমে ভালো করে আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, চলুন পরের কোশ্চেনটি আমরা চলে আসি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বন্ধুরা, এর উত্তর কিন্তু 5ই জুন হয়ে যাবে। 1973 সালের 5ই জুন প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং এটি কিন্তু 1972 সালের মানব পরিবেশের ওপর জাতিসংঘের সম্মেলনের সময় কিন্তু সম্মান জানাতে জাতিসংঘ এই তারিখটিকে কিন্তু বেছে নিয়েছিল। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। ডেসিবেল কিসের পরিমাপক একক? ডেসিবেল দিয়ে কি পরিমাপ করা হয়? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে
শব্দের তীব্রতা মাপার একক কিন্তু ডেসিবেল। তো বন্ধুরা এটা নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। তো বন্ধুরা আমরা কিন্তু একটু এককের সংজ্ঞাটাও দেখে নিই, চলে আসুন। যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়ে থাকে। আলোকবর্ষ একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোকবর্ষ হলো 1 জুলীয় বছরে শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে কিন্তু আমরা আলোকবর্ষ বলে অভিহিত করি। তা বন্ধুরা আমরা কিন্তু একক সম্বন্ধে পরিষ্কার হয়ে গেলাম, এককেরও সংজ্ঞা আমি আপনাদেরকে বলে দিলাম, এবং আলোকবর্ষ কাকে বলে এবং কি তার একক সেই সংজ্ঞাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। তো চলুন বন্ধুরা পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। হ্যাঁ বন্ধুরা, লর্ড লুই মাউন্টব্যাটেন ব্রিটিশ নৌবাহিনীর অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথের যিনি স্বামী ছিলেন প্রিন্স ফিলিপ, তার কিন্তু মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার কিন্তু তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়। তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, ভারতীয় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতীয় গভর্নর জেনারেল কিন্তু বন্ধুরা এটা, তো এর উত্তরটা কিন্তু হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপাল আচারী। তিনি কিন্তু একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইতিহাসবিদ ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন। তিনি কিন্তু ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। আপনাদেরকে জানিয়ে রাখি তিনি কিন্তু তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। তো চলুন বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে নিই, ডায়োপ্টার কিসের একক? লেন্সের শক্তির একক কিন্তু ডায়োপ্টার, অর্থাৎ পাওয়ার অফ লেন্স। তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই, ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম বিদেশি কে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আব্দুল গাফার খান। চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই বন্ধুরা, সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়? না, উত্তর কিন্তু হয়ে যাবে মান্ডুক্য উপনিষদ থেকে। চলুন আমরা তারপরের কোশ্চেনটি দেখে নিই বন্ধুরা, কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? না, এর উত্তর কিন্তু হয়ে যাবে A.O. হিউম। 1885 খ্রিস্টাব্দে কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। কংগ্রেস কিন্তু আমরা জানি যে ভারতের যে দুটি রাজনৈতিক বৃহত্তম দল আছে তাদের মধ্যে কিন্তু একটি হলো কংগ্রেস। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে A.O. হিউম এবং দাদাভাই নওরোজি কিন্তু অন্যতম ভূমিকা পালন করেছিলেন। তো বন্ধুরা এই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন।